ওকে, তো এটা হচ্ছে ইলেকট্রো কেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। ওকে, তো এই চ্যাপ্টারের শুরুতে যা যা আছে আমরা এক এক করে শুরু করি। তো এই চ্যাপ্টারের শুরুতে আছে তড়িৎ পরিবাহী। এই তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। ওকে, সো তড়িৎ, উম, এখানে তড়িৎ এই যে পরিবাহী বা এইগুলোকে বলা হয় কন্ডাক্টর। এরা আসলে কি? তড়িৎ পরিবাহী বলতে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বা কারেন্ট চলাচল করতে পারে, এরাই হচ্ছে মূলত তড়িৎ পরিবাহী। ওকে, তো যেমন আমাদের বাসা বাড়িতে অ্যালুমিনিয়াম অথবা তামার তার ইউজ করা হয়, এগুলা তড়িৎ পরিবাহী। তারপর লোহা অবশ্যই একটা তড়িৎ পরিবাহী। তারপর সোনা রূপাও কিন্তু তড়িৎ পরিবাহী, কিন্তু সোনা রূপার দাম অনেক বেশি। এগুলো আমরা যদি বাসা বাড়িতে তারের মধ্যে ইউজ করি তাহলে তো অনেক খরচ লাগবে আর কি। এই জন্য এখানে তামা অথবা অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, মেইনলি তামাই সম্ভবত ইউজ করা হয়। ওকে, তো এটা হচ্ছে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হইতে পারে। তাহলে এটা হচ্ছে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হইতে পারে তাকে আমরা বলবো তড়িৎ পরিবাহী। যেমন কপারের তার বা লোহার তার অথবা তামার তার অথবা অ্যালুমিনিয়ামের তার, এরা সবাই কিন্তু তড়িৎ পরিবাহী। কপার, আয়রন, তারপর তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়ামের তার, এরা সবাই হচ্ছে তড়িৎ পরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হইতে পারে না তাদেরকে আমরা বলবো তড়িৎ অপরিবাহী। আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। আচ্ছা, এদেরকে বলা হয়েছে ইনসুলেটর, বা এটার আরেকটা নাম আছে অন্তরক পদার্থ। ওকে, সো এটার একটা নাম আছে ইনসুলেটর বা অন্তরক পদার্থ। সো এই টাইপের তোমার কি কি হইতে পারে? যেমন মাটি, মাটির মধ্যে দিয়ে মাটি, তারপরে কাঠ, তারপরে হচ্ছে যে তোমার কাঁচ, তারপরে আরেকটা আছে গ্রাফাইট। গ্রাফাইটের নাম তো শুনছো আশা করি। তো এগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী। আচ্ছা, সরি সরি, এটা তোমার গ্রাফাইট না আসলে। গ্রাফাইট হচ্ছে তো পরিবাহী হবে। এইখানে তো গ্রাফাইট হবে পরিবাহী, এটা অধাতব। তো কাঠ, কাঁচ, এগুলোর মধ্য দিয়ে কোনো ধরনের কিন্তু তড়িৎ প্রবাহিত হইতে পারে না। এরপরে যেমন যেমন প্লাস্টিক। ওকে, এখন তড়িৎ এই পরিবাহীর
মধ্যে আবার কয়েক ধরনের ভাগ আছে। এই যে তড়িৎ, এই পরিবাহীর যে এইখানে ক্লাসিফিকেশন, এইগুলা জাস্ট এমসিকিউ এর জন্য, এগুলা আমার সাথে সাথে লিখে নাও, তাহলে পরে আর নোট করতে অত বেশি টাইম লাগবে না। ওকে, এখন তড়িৎ এই পরিবাহীর যে তোমার ক্লাসিফিকেশন, এর মধ্যে একটা আছে তড়িৎ সুপরিবাহী, মানে যেটা অনেক ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে। যেমন যেগুলো আমাদের হচ্ছে ধাতু আছে, কপার, তারপরে অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, তারপরে সিলভার, এদের যে তারগুলো আছে এরা খুবই সহজেই কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে এবং এরা সবাই সুপরিবাহী। ওকে, আরেকটা আছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর সম্পর্কে আমাদের ফিজিক্স একটা চ্যাপ্টারই আছে সেকেন্ড পেপারের, ওইটা আমরা যখন পড়বো তখন সেমিকন্ডাক্টর সম্পর্কে আরো আরো ভালো আইডিয়া হবে। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরের উপরই একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের নামই সেমিকন্ডাক্টর। সো ওইখানে আমরা সেমিকন্ডাক্টর সম্পর্কে অনেক ডিটেইলস পড়াশোনা করব। তো সেমিকন্ডাক্টর আসলে কি? সেমিকন্ডাক্টর হচ্ছে এটা, যেমন তড়িৎ সুপরিবাহী অনেক ভালো তড়িৎ পরিবহন করতে পারে, আর তড়িৎ অপরিবাহী একদমই তড়িৎ পরিবহন করতে পারে না। অর্ধপরিবাহী এই টার্মটা দেখেই বোঝা যায় এটা হচ্ছে খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না, মানে তড়িৎ সুপরিবাহীর মতো এত বেশি তড়িৎ প্রবাহিত করতে পারবে না, এবং তড়িৎ অপরিবাহীর মতো যে একদমই প্রবাহিত করতে পারে না তা না। এর মাঝামাঝি, মানে দুইটার মাঝামাঝি, ভালো এবং খারাপের মাঝামাঝি এ তড়িৎ পরিবহন করে। তাহলে এটা হচ্ছে তড়িৎ, তড়িৎ সুপরিবাহী ও অপরিবাহীর, অপরিবাহীর এটা মাঝামাঝি। ওকে, এখন সেমিকন্ডাক্টরের যেগুলো এক্সাম্পল, এগুলা একটু একটু ভালোভাবে মাথায় রাখবা। এগুলো আমরা যদি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়তাম তাহলে এগুলা এগুলো ভালোভাবেই মাথায় থাকতো। যেমন সিলিকন এবং আরেকটা হচ্ছে জার্মেনিয়াম, এই দুইটা খুবই ফেমাস দুইটা এক্সাম্পল। এবং সিলিকন এবং জার্মেনিয়াম সম্পর্কে বিস্তারিত পড়াশোনা আছে আমরা যখন ফিজিক্সে পড়বো। ওকে, এরপরে আছে সুপার কন্ডাক্টর। এখন সুপার কন্ডাক্টরটা আসলে কি? এটা এক ধরনের সংকর, এটা এক ধরনের সংকর ধাতু। আচ্ছা, সংকর এই বাংলা টার্মটার মানে কি আসলে? সংকর মানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মিশ্রণ। তো এইখানে তোমার সংকর হচ্ছে এখানে ধাতু এবং অধাতুর একটা মিশ্রণ। সংকর হচ্ছে এখানে তোমার ধাতু এবং অধাতুর একটা মিশ্রণ। ওকে, এখন এরা হচ্ছে যে তোমার খুবই ভালো আহ, তড়িৎ পরিবহন করতে পারে এবং এইখানে কোনো ধরনের শক্তি খরচ হয় না। অন্যান্য তারের মধ্য দিয়ে, মানে তোমার যেগুলো তড়িৎ সুপরিবাহী, কপারের তার বা জিঙ্কের তার, যেগুলো আমাদের বাসাবাড়িতে ইউজ করা হয়, এইখানে তোমার একদম সোর্স থেকে যে পরিমাণ পাওয়ার সাপ্লাই দেওয়া হয় ওই পরিমাণ পাওয়ার সাপ্লাই কিন্তু আমাদের বাসাবাড়ি পর্যন্ত আসে না। এখানে তারের মধ্যে তোমার হিট উৎপন্ন হয়ে তো কিছু পরিমাণ শক্তি কিন্তু এখানে খরচ হয়ে যায়। মানে একটা তারের মধ্য দিয়ে তোমার যদি কারেন্ট পাস করে, ওই তার কিন্তু অবশ্যই হিট হবে। এই হিট উৎপন্ন হওয়ার কারণে ওইখানে তড়িৎ, এখানে তোমার তড়িৎ শক্তি তাপ শক্তিতে
রূপান্তরিত হয়ে এখানে কিছু পরিমাণ তড়িৎ শক্তি আসলে লস হয়। এখন সুপার কন্ডাক্টরে ওই লসটা হয় না। বুঝছো? হুম, বুঝছি। ওকে, এইখানে এইখানে তড়িৎ শক্তির অপচয়, অপচয় কিন্তু হয় না। ওকে, এখন এগুলার এক্সাম্পল অত বেশি জানার দরকার কি হবে? না, এগুলার এক্সাম্পল, সুপার পরিবাহীর এক্সাম্পল এগুলা এগুলা আসে না, এগুলা অনেক জটিল ইয়া তো। আচ্ছা, আমি তারপরও লিখে দেই যাতে এক্সামে আসলে তোমার দেখলে যাতে এগুলা একটু মনে পড়ে। মানে এগুলো এক্সাম্পল শিখবো হাজারি স্যারের বইয়ে যা আছে তাই, এর বাইরে কিছু আসবে না। হম, এখানে কি আছে, একটা আছে, এগুলা জাস্ট একটু চোখের দেখা দেখে রাখবো আর কি, যাতে এক্সামে দেখলে এই ধরনের যেগুলো ক্রিটিক্যাল সংজ্ঞা ইয়া আসবে ওইটাই অ্যান্সার দেখাই দেবা। তো এগুলোর নাম আসলে আমারও জানা নাই, এগুলোর নাম কি। So, এই দুইটা হচ্ছে, এইখানে কিন্তু বেশ কয়েকটা ধাতুর মিশ্রণ আছে, দেখো এখানে বেশ কয়েকটা ধাতুর মিশ্রণ আছে। এই মিশ্রণের মাধ্যমে, ধাতু এবং অধাতু মিশ্রণের মাধ্যমে যে শঙ্কু ধাতুটা তৈরি হয়েছে ওইটা কোনো ধরনের তড়িৎ শক্তির অপচয় ছাড়া তড়িৎ পরিবহন করতে পারে। এই টাইপের মানে যেগুলো পরিবাহী সেগুলোকে বলে সুপার কন্ডাক্টর বা সুপার তড়িৎ পরিবাহী। ওকে, এখন এখন দেখো, আচ্ছা, তড়িৎ পরিবহনের মেকানিজমের উপরে কি করে এটা আবার দুই প্রকার হয়। এখানে এখানে কন্ডাক্টর মানে কিন্তু তড়িৎ পরিবাহী। ওকে, এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। এটার এগুলো নাম লেখা অনেক ঝামেলা। ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আরে আয়না রে ভাই, পরে কিস্তি। ওকে, এটা হচ্ছে, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওকে, ওকে, এখন এখানে এই যে খেয়াল করো, এই যে ইলেকট্রনীয় পরিবাহী গুলা হচ্ছে যে আমরা একটু আগে যেগুলো পড়লাম। দাঁড়াও, খাবো খাবো ওকে, এইখানে এইখানে তোমার ইলেকট্রনীয় এই পরিবাহী গুলা হচ্ছে যে আমরা একটু আগে যেগুলো পড়লাম ওগুলো। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি আসতেছি।
ওকে, এখন খেয়াল করো, এই যে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, এগুলো আমরা অলরেডি তো আমরা যেগুলো পড়ছি ওগুলোই হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। এরপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এখন আমরা এটা সম্পর্কে একটু পড়ি। আচ্ছা, এটার দ্বারা এটার সংজ্ঞাটা আমি এটা বই থেকে দিয়ে দিই, এটা লিখতে টাইম লাগবে। আর এমনিতে ওইগুলা চ্যাপ্টারে কোনো সমস্যা আছে? না। টেস্ট পেপার অবশ্যই সলভ করবা। টেস্ট পেপার সলভ করা ছাড়া কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে এই ভালো আইডিয়া আসবে না। ওকে। ওকে, জলীয় দ্রবণে আয়নিক যৌগের এবং পোলার সমযোজী যৌগের এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো যথাক্রমে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। সো এটা সম্পর্কে আমাদের পরবর্তীতে আরো অনেক ডিটেইলস আলোচনা আছে, যেমন অ্যানোড এবং ক্যাথোডের নাম কি শুনছো আগে? হুম। এসএসসি তে তো ছিল মেবি। সো এইটা এইটা আর এইটা আসছে যে, ধরো একটা এটা ব্যাটারির মাধ্যমে যুক্ত আছে, তাহলে এটা এটা তোমার পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে পজিটিভের সাথে যেটা যুক্ত থাকবে এটা অ্যানোড, আর যেটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে এটা হচ্ছে ক্যাথোড। সো এইখানে আসছে যে, তোমার একটা যদি এইখানে একটা তোমার দ্রবণ থাকে, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তাহলে এইখানে তোমার এই ব্যাটারির মাধ্যমে তুমি যে তড়িৎ এইখানে পরিচালনা করো, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা আমাদের প্লাস এবং মাইনাস এই দুইটা আয়নে বিভক্ত হয়ে এখানে বিদ্যুৎ পরিবহন করবে। সো এটা আসলে কিভাবে কাজ করে এগুলো আমরা পরবর্তীতে শিখবো। ওকে, সো এখন এইখানে তড়িৎ বিশ্লেষ্য তিন ধরনের হয়। একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা দুর্বল, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, সবল তড়িৎ বিশ্লেষ্য মানে যেই সব এই যে দ্রবণে খুবই ভালো তড়িৎ পরিবহন হয়, এগুলোকে আমরা বলবো সবল তড়িৎ বিশ্লেষ্য। ওকে, এখন এইখানে কোন তড়িৎ বিশ্লেষ্য কত ভালো, এইটা নির্ভর করবে ওই এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে কি পরিমাণে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন প্রডিউস করতে পারতেছে। এখন এইখানে তোমার ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের পরিমাণ যত বেশি হবে, ততই কিন্তু ইলেকট্রনের আদান প্রদানটা সবচেয়ে ভালো হবে। এখন তড়িৎ পরিবহন মানেই কিন্তু ইলেকট্রনের আদান প্রদান। এইগুলো আমরা মানে যেহেতু এখন পর্যন্ত চলতড়িৎ শিখি নাই, সো ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে যে তড়িৎ প্রবাহিত হওয়া, এগুলা চলতড়িতে আরো বেশি ক্লিয়ার হয়। বাট এটা আপাতত জেনে রাখো যে ইলেকট্রনের প্রবাহ হওয়া মানেই হচ্ছে বিদ্যুৎ পরিবহন হওয়া। সো যেই দ্রবণটা সবচেয়ে ভালো আয়নিত হইতে পারবে, আয়নিত হওয়া মানে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাওয়া, তাহলে যত বেশি ক্যাটায়ন এবং অ্যানায়ন এই এখানে দ্রবণের মধ্যে প্রডিউস হবে, এই যে এটা হচ্ছে এখানে তোমার ধরো যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে এই পাত্রের মধ্যে, এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তো এইখানে তোমার যত বেশি অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকবে, তত ভালো ইয়ে
এখানে তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে। তাহলে সবল তড়িৎ বিশ্লেষক কারা হবে? যারা তোমার সম্পূর্ণরূপে আয়নিত হওয়ার ক্ষমতা রাখে। এখন কারা বলতো সম্পূর্ণরূপে আয়নিত হওয়া বা তুমি ভেঙে যাওয়ার ক্ষমতা রাখে? যারা আয়নিক যৌগ, তারাই কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হওয়ার সক্ষমতা রাখে। যেমন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, HCl, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরা কিন্তু তোমার এরা পানিতে 70 থেকে 80% পরিমাণে আয়নিত হয়। দেখো, এখানে প্রথম দুইটা হচ্ছে লবণ। এই লবণ দুইটা আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত, তো এরা কিন্তু পানিতে খুবই সহজে আয়নিত হইতে পারবে। এরপরে দুইটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এরা কিন্তু এরাও পানিতে খুব সহজে আয়নিত হয়, কারণ শক্তিশালী অ্যাসিড মানে কি, এরা অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন কিন্তু প্রডিউস করার সক্ষমতা আছে। আবার এই পরের দুইটা, এটা শক্তিশালী ক্ষার। এরা কিন্তু পানিতে অনেক বেশি পরিমাণে তোমার মানে এরা যখন আহ, মানে তোমার জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষিত হবে, তখন এরা অ্যানায়ন এবং ক্যাটায়নে, সরি, এরা হচ্ছে তোমার যদি এখানে ইয়া, তোমার আদ্র বিশ্লেষিত হয়, তাহলে প্রডিউস করবে হাইড্রোজেন এবং ক্লোরিন। তোমার প্রডিউস করবে সোডিয়াম। এটা হয় মূলত যখন তুমি এখানে একুয়াস সলিউশনে নিয়ে যাবে বা আদ্র বিশ্লেষিত করবা, তখন কিন্তু এইভাবে আয়নিত হয়ে যাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো এইখানে এই যে তোমার যারা শক্তিশালী অ্যাসিড অথবা শক্তিশালী ক্ষার বা যারা আয়নিক যৌগ, তারাই কিন্তু পানিতে অনেক ভালো পরিমাণে আদ্র বিশ্লেষিত হয় এবং তারাই সবল তড়িৎ বিশ্লেষ্য হবে। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। আর তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা হবে? যারা সমযোজী যৌগের মাধ্যমে তৈরি। সমযোজী যৌগগুলো কিন্তু পানিতে খুব বেশি পরিমাণে কিন্তু আদ্র বিশ্লেষিত হয় না। এরা মানে সর্বোচ্চ 10% এই পরিমাণে কিন্তু আদ্র বিশ্লেষিত হয় এই সমযোজী যৌগগুলা। যেমন CH3COOH, অথবা হাইড্রোজেন ফ্লোরাইড। এটা হচ্ছে যে 1 থেকে সর্বোচ্চ 10% আদ্র বিশ্লেষিত হয়। ওকে, এখন এখন এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে HCl যদি HCl আর HCl এখানে তোমার এখানে কোন বন্ধনের মাধ্যমে এখানে যুক্ত আছে বলো? HCl তো এমনিতে শক্তিশালী অ্যাসিড, তাহলে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড তো দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে যে, আচ্ছা এগুলা কি লাগবে এই চ্যাপ্টারে? না, এগুলা হয়তো লাগবে না, এগুলো আমরা ইয়াতে পড়বো যখন মৌলের পর্যায়বৃত্ত যে ধর্ম পড়বো, তখন এগুলা পড়বো। আচ্ছা, এটার রিজন আপাতত জানার দরকার নাই, কারণ এটাই চ্যাপ্টারে আমাদের প্রয়োজন নেই। ওকে, সো এখন এখানে আননেসেসারি এই জিনিস বলে টাইম ওয়েস্ট। আচ্ছা, এখন তড়িৎ অবিশ্লেষ্য করা। তড়িৎ অবিশ্লেষ্য মানে যেই সব দ্রবণে একবারই তড়িৎ পরিবহন হবে না, এগুলোকে বলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, সো এটা হচ্ছে চিনির দ্রবণ। তারপরে অ্যালকোহল। তারপরে হচ্ছে যে হাইড্রোকার্বন।
এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, মানে এরা তোমার তড়িৎ পরিবহন করতে একদমই পারবে না। ওকে, লিখে নিছো ওগুলো? হ্যাঁ। ওকে, এখন এইখানে একটা এখানে পার্থক্য আছে বইয়ে। এটা অবশ্যই এটা পড়তে হবে, কারণ এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, এখানে এখানে এই পয়েন্টগুলো আমি বুঝাই দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ধাতব এই পরিবাহী বা ইলেকট্রনীয় যেগুলা পরিবাহী আমরা ফার্স্ট স্লাইডে শিখলাম, আর এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন এইটা যদি একটা এখানে ধাতু হয়, তো মানে ধরো যে এটা আয়রন, এর মধ্য দিয়ে এইখানে তুমি কিভাবে তড়িৎ পরিবহন এখানে হইতেছে, এর মধ্যে যেগুলো মুক্ত ইলেকট্রন আছে, এই যে একটা একটা এই ধাতুর পরমাণুর মধ্যে কিন্তু অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে। সেই মুক্ত ইলেকট্রন গুলার চলাচল মানেই মূলত বিদ্যুৎ চলাচল বা তড়িৎ প্রবাহিত হওয়া। সো এখন এই যে ইলেকট্রনীয় যেগুলা পরিবাহী, তারা এইখানে বিদ্যুৎ এই পরিবহন হয় সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা। আর যেগুলা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এইখানে আমি তো বললাম এইখানে তোমার কিভাবে তড়িৎ পরিবহনটা এখানে হয়। এখানে একটা যৌগ আদ্র বিশ্লেষিত হয়ে বা আয়নিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়ে যায়। তাহলে এখানে এখানে সঞ্চরণশীল ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন এবং সঞ্চরণশীল অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন দ্বারা এখানে তড়িৎ প্রবাহিত হয়। ওকে, আর এইখানে খেয়াল করো, এটা একটা ভৌত প্রক্রিয়া, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়। আর সংশ্লিষ্ট পরমাণুতে ইলেকট্রনের গ্রহণ অথবা বর্জন হয় না। ওকে, সো এখন যখন একটা একটা পরমাণুর তারের মধ্যে তোমার এইখানে তড়িৎ পরিবহন চলতেছে আয়রনের তারের মধ্যে, সো এর মধ্যে তো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জনের কোনো ইয়ে আসবে না। বাট যখন এইখানে একটা ক্যাথোড থাকবে এবং এইখানে একটা অ্যানোড থাকবে, যেটা ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা হবে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। ওকে, সো এখন এইখানে যদি একটা সোডিয়াম আয়ন এবং একটা ক্লোরাইড আয়ন যদি দ্রবণের মধ্যে থাকে, তো সোডিয়াম আয়নটা এখানে কার দ্বারা আকর্ষিত হবে? এটা হবে অ্যানোড দ্বারা। আর এখানে ক্লোরাইড আয়ন আকর্ষিত হবে এখানে তোমার ক্যাথোড দ্বারা। এটা বুঝছো? হুম। ওকে, এখন এই সোডিয়াম আয়ন এই যখন তোমার এইখানে অ্যানোড দ্বারা আকর্ষিত হবে, তখন সোডিয়াম আয়ন এখানে গিয়ে কি করবে বলতো, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আর এইখানে তোমার ক্লোরাইড আয়ন গিয়ে এখান থেকে কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে এইটা ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এটা বুঝছো? তার মানে এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হয়। এটা নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো, সমস্যা নাই। এখানে দেখো, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ পরিবহন একটি রাসায়নিক প্রক্রিয়া, আর এটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, এবং এইখানে সংশ্লিষ্ট আয়ন দ্বারা মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা অবশ্যই ইলেকট্রনের গ্রহণ অথবা বর্জন ঘটবে। সো যেটা ক্যাটায়ন ওইটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, আর যেটা তোমার অ্যানায়ন সেটা এটা ক্যাথোডে গিয়ে, আমি কি উল্টা লিখছি নাকি? সরি, ধরো যেটা প্লাস ওইটা হবে অ্যানোড, আর যেটা মাইনাস ওইটা হবে ক্যাথোড। তো এটা হচ্ছে অ্যানোড। এগুলো আসলে কনফিউজিং, যাই হোক। তাহলে তো মাইনাসটা যাবে কোথায়? অ্যানোডে। আর প্লাসটা যাবে এইখানে ক্যাথোডের মধ্যে।
তাহলে যেটা প্লাস চার্জ, ওইটা তোমার মুক্ত পরমাণুতে পরিণত হওয়ার জন্য এখানে কি করা লাগবে? অবশ্যই ইলেকট্রন গ্রহণ করা লাগবে। আর যেটা অ্যানায়ন, ওইটার ওইটার অবশ্যই ইলেকট্রন ত্যাগ করতে হবে। এগুলো তো বুঝোই, কারণ এগুলো আমরা অলরেডি পরিমাণগত রসায়নে পড়ে আসছিলাম যে কি ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, ত্যাগ করলে কি হবে। ওকে, এখন এটা তোমার ধাতব এই পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তো তাপ পরিবহন ক্ষমতা, সরি, এখানে তড়িৎ পরিবহন ক্ষমতা কেন হ্রাস পায় এটা আমরা পড়বো চলতরিতে। এখানে তাপমাত্রার সাথে সম্পর্ক কি, এটা এটা চলতরিতে আছে, তবে এটা এখানে মনে রাখো আপাতত। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধির ফলে এর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। কুলম্বের সূত্র তো জানোই। আর এখানে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। সো আমাদের এই চ্যাপ্টারে আমরা একটু পরে ফ্যারাডের সূত্র পড়বো, যে ফ্যারাডের সূত্র আসলে কি। ইলেকট্রনীয় ওই পরিবাহীতে পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় অনেক বেশি। সো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আর কে কোন সূত্র মেনে চলে এটা, এইখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। আর এখানে তাপমাত্রার সাথে যে সম্পর্কটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সো এগুলা অবশ্যই পড়বা, এবং এগুলা তো এমসিকিউ এর জন্য পড়বাই, প্লাস খ নম্বরে এটা কিন্তু আসার মতো একটা জিনিস। ওকে।